সরকার 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 কতটা নিরপেক্ষ? সরকারের তো অনেকগুলো হাত পা আছে। এখন আমি যদি আপনার বলি, ধরেন চ্যানেল আই কতটা, ধরেন আওয়ামী লীগ আমলে চ্যানেল আই কতটা সরকারপন্থী, তো চ্যানেল আইয়েরও তো অনেকগুলো কম্পোনেন্ট আছে না। কোনো কম্পোনেন্ট একটু বিএনপির প্রতি সিম্প্যাথেটিক, কোনো কম্পোনেন্ট আওয়ামী লীগের প্রতি বেশি কোনো কম্পোনেন্ট আছে একটু বামের প্রতি, কোনো কম্পোনেন্ট আছে ইসলামিক। একটা ফ্যামিলির মধ্যে মূল প্রবণতা যারা ডমিনেট করে, যারা, যদি আপনি ইউনূস স্যারের কথা বলতে জিজ্ঞেস করেন, উনি 100% নিরপেক্ষ। বাকি আপনি যদি বাকিদের কথা জিজ্ঞেস করেন, আমি তো অন্যদের কথা আমার বলা উচিত না। প্রফেসর ইউনূস একজন গ্লোবাল আইকন, সারা পৃথিবী তাকে সম্মান করে, আমরা উনি হয়েছেন বলে সবাই গর্বিত। কিন্তু সামগ্রিকভাবে অনেকে মনে করেন যে উনি কিছুটা শিশুসুলভ এবং সরল, এবং যে কারণে অনেকেই তাকে নানাভাবে প্রভাবিত করতে পারে। কেউ কেউ মনে করেন উনি স্টেজের মধ্যে আছেন, সেটা আপনাদের মনে হতে পারে। উনি যখন ইন্টারভিউ দেন, স্যার খুব ক্যাজুয়ালি ইন্টারভিউ দেন, কোনো কোনো কথা বলেন, মনে হতে পারে উনি সারাটা দুনিয়া ভেজে খাওয়া মানুষ, বুঝছেন। উনার ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং আনবিলিভেবল। একটা কথা বলবে করবে, উনি সবার সাথে কথা বলে, উনি 4 জন 5 জন 7 জনের সাথে কথা বলে ডিসিশন নেয়। আর সরকারের মধ্যে কে কোন দলের কি প্রভাব আছে ভাই, আপনার আমি শুধু একটা কথা বলি না, কিন্তু সরকারের যা কিছু হচ্ছে সব কি ওনার, সব ওনার, যেমন শেখ হাসিনা যেভাবে একেবারে ওসি পর্যন্ত পৌঁছে যেতেন, সেটা আমরা চাই না, কামনা করি না, সেটা আমরা কামনা করি। কিন্তু মেজর ডিসিশন সব কি উনি অবহিত, ওয়াকিবহাল? এটা প্রথম দিকে অবহিত না থাকলে পরে থাকেন। যেমন ধরেন আপনার মানে হয়ে যাওয়ার পরে সিদ্ধান্ত, হয়ে যাওয়ার পরে হয়তো জানেন, কারণ উনি তো শেখ হাসিনা না, উনি তো খালেদা জিয়া না, উনি আমাদের এই দলের সাথে যাদের কাজ করছেন উনি জীবনে প্রথম দেখেছেন। সেই কারণে আমার প্রশ্ন যে আপনাদের উপদেষ্টা পরিষদে যারা আছেন বা সরকার পরিচালনা যারা এখন লিডিং রোলে আছেন, তারা আসলে বেসিক্যালি কোন ফোর্সটা ডমিনেটিং? যেহেতু এখানে বিভিন্ন ফোর্স আছে, এখানে এক্সট্রিমিস্ট আছে, এখানে রাইট উইংস, সেন্টার রাইট, সেন্টার লেফট। আপনি প্রশ্নটা এমনভাবে করেছেন, যেমন ধরেন 4টা পক্ষ আছে, হ্যাঁ, এখন ধরেন আমি একটা পক্ষে। এখন প্রশ্নটা যদি আপনি আমাকে করেন, তা আমি তো বাকিদেরকে সাবজেক্টিভভাবে ইভ্যালুয়েট করবো, ফলে আমার ইভ্যালুয়েশন সত্যি হবে না। আমি শুধু আপনাকে একটা কথা বলি, এখান থেকে বুঝে নেন। আমাদের বাঙালি সোসাইটিতে দেখা গেছে এক ভাই জামাতপন্থী, এক ভাই আওয়ামী লীগপন্থী, এক ভাই বিএনপিপন্থী, কোনো স্বার্থের জন্য না, কিন্তু সত্যি সত্যি। যেমন আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি যে আমার এক ভাই আওয়ামী লীগপন্থী, আমি প্রচণ্ডভাবে অ্যান্টি আওয়ামী লীগ। আবার আমার এক ভাই আছে, আমি কাজিনদের মধ্যে বলছি, বেশ ইসলামিক লাইনে ঝোঁক আছে। তো একটা সরকারের মধ্যেও তো এরকম থাকা স্বাভাবিক। আওয়ামী লীগপন্থী কেউ নাই, কিন্তু ধরেন কারো একটু জামাতের রাজনীতির প্রতি মায়া থাকতে পারে, কারো বিএনপি রাজনীতির প্রতি একটু মায়া থাকতে পারে, কারো বামদের প্রতি বেশি মায়া থাকতে পারে। এখন আমি তো সাবজেক্টিভভাবে, আমি তো এগুলি অবজেক্টিভলি পরিমাপ করা যায় না, কিন্তু অ্যাজ এ হোল যখন আমরা একসাথে বসি বা স্যারের বাসায় কয়েকজন মিলে বসি, আমরা চেষ্টা করি, খুব চেষ্টা করি যখন ডিসকাশনের পর্যায়ে যায়, কোনো রকম পার্সিয়ালিটি যেন না হয়। কার মনে কি আছে জানি না, কিন্তু আলোচনার মাধ্যমে আমরা ডিসিশন নিলাম, আলোচনার মাধ্যমে ডিসিশন নিলাম যে আমরা জামাতের পক্ষে একটা সিদ্ধান্ত নিব, বিএনপির পক্ষে। নেভার ইট হ্যাপেন্ড। ওকে, আপনি যেহেতু বলছেন আপনারা কোনো পার্সিয়ালিটি করছেন না, বাট নতুন যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছে, অনেকেই মনে করেন যে এর সঙ্গে সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ বা সরকারের একটা বড় গোষ্ঠীর বা একটা প্রভাবশালী অংশের বেশ ভালো সম্পর্ক আছে। সো মানুষ কিভাবে মনে করে? তাহলে আমি আমাকে দিয়ে বলি আপনাকে, আমার সাথে তো বিএনপির বহু নেতার খুব ভালো সম্পর্ক। না, সেটা থাকতেই পারে, হ্যাঁ থাকতে পারে, সেটা থাকা আর এক ধরনের রাজনৈতিক সম্পর্ক থাকা, রাজনৈতিক সম্পর্ক মুহূর্তে আশীর্বাদ, ব্লেসিংস, গাইডেন্স, বা আমি আজকে না হয় ভবিষ্যতে এই দলটা করব, আমি পেছন থেকে দলটা গঠনের প্রক্রিয়ায় আছি, আমি আপনাকে অ্যাডভাইজারের রোলে আছি। আমি আপনাকে অন রেকর্ড গ্যারান্টি দিয়ে বলছি আপনাকে যে আমার যদি ব্লান্ডার না হয়ে থাকে, আমাদের উপদেষ্টা পরিষদের কেউ ছাত্রদের রাজনৈতিক দলের সাথে যুক্ত হবে না, কেউ না। যদি হয় তাহলে আমার সারা জীবনের জাজমেন্ট আমি মনে করব। কেউ যদি না হয় তাহলে আমি আপনাকে বলি, এই ছাত্র সংগঠন, আমি একটু জিল্লুর বলি, এই রাজনৈতিক সংগঠন করবার সময় তারা একটা সার্ভে করেছে, এবং সেই সার্ভে করবার সময় তাদের ফেসবুক পোস্ট থেকে, মানে তারা ফেসবুকে পোস্ট দিয়েছে এই সার্ভে ফর্মটা, এবং যারা দিয়েছেন তাদের মধ্যে এখনো উপদেষ্টা পরিষদের সদস্য আছেন। মানে সার্ভেটা পোস্ট করেছে, হ্যাঁ, যে এটা ভুল করেছেন। আমাদের এই সার্ভে পোস্ট করা উচিত না, যে করেছে আমি জানি না, অবহিত না, এটা করা উচিত না। আমাদের তো ভুল হতে পারে, কিন্তু আমি আপনাকে যে জিনিসটা বলতে চাচ্ছি, ধরেন মায়া, ভালোবাসা, স্নেহের কথা তো বললেন। আচ্ছা, ধরেন আমার সাথে ফখরুল ভাইয়ের যে সম্পর্ক 15টা বছর এই আন্দোলন সংগ্রামে,
ফখরুল ভাইয়ের অধিকার আছে আমার ফোন করে একটা রাগারাগি করা, আপনাকে আমি এত বড় কথা বললাম। আন্দোলনকালীন সময়ে বহু গোপন জায়গায় আমি ওনার সাথে দেখা করতাম, একা কথা বলতাম। এখন ফখরুল ভাইয়ের সাথে আমার সম্পর্ক আছে না? এখন এই ছাত্রগুলা জীবন বিপন্ন করে এইরকম একটা মুক্তির স্বাদ আমাদের দিয়েছে, তার প্রতি আমার ভালোবাসা থাকবে না? আমার কাছে যদি ওরা পরামর্শের জন্য আসে, ছাত্ররা কেন, যে কোনো রাজনৈতিক দল যদি পরামর্শের জন্য আসে, অবশ্যই আমি পরামর্শ দিব, অবশ্যই দিব। আন্দোলনকালীন সময় বিএনপির সাথে কথা বললাম, মান্না ভাইয়ের সাথে 100 বার কথা বলতাম, নূরদের সাথে 100 বার কথা বলতাম। এখন ওরা যদি আসে, স্যার আমরা একটা পলিটিক্যাল পার্টি করতে কিভাবে করব, আমি তো ওদের সরাসরি বলি, তোমরা যদি তোমাদের ফান্ডিংয়ের ব্যাপারটা বাংলাদেশে একটা রেকর্ড করো, প্রকাশ্যে চাঁদানো, যে ভাই আমি এই দলে, আমেরিকায়, ব্রিটেনে, ইউরোপে যেরকম হয় এরকম পরামর্শের বাইরে কিচ্ছু নাই। অন্তর থেকে চাই তারা একটা পরিশুদ্ধ বিকল্প রাজনৈতিক ধারা গড়ে তুলুক। এটার মধ্যে কোনো লুকোচাপা নাই। আমার কথা আমি আপনাকে বলে দিই, আমার যদি বুদ্ধিবৃত্তিক হেল্প লাগে সেটার সাথে আমার সরকারি দায়িত্বের কোনো সম্পর্ক নাই। আমার বুদ্ধিবৃত্তিক হেল্প যদি আজকে জামাতে ইসলামও যদি আইসা বলে ভাই আমরা এই সংস্কারের ব্যাপারে কী সিদ্ধান্ত নেব, আমি বলতে পারি ভাই আমার কাছে মনে হয় আপনারা এটা করলে ভালো। এটার সাথে আমার সরকারি দায়িত্বের সম্পর্ক নাই, কারণ আমার দায়িত্বের এটাতে প্রভাবিত হচ্ছে না। আমি ছাত্রদের কোনো আনডিউ, যেমন আমি আপনাকে বলি আমার এখানে যে কাজ টাজ হয়, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আমি কোনো আনডিউ অ্যাডভান্টেজ দিচ্ছি না। বাট দ্যাট ইজ এ পারসেপশন যে তারা নানান কিছুর মধ্যে আছে, এবং আপনি ফান্ড রেজিং এর কথা বলছেন, সেটা নিয়েও অনেক রকমের কথা আছে, আমি সেগুলো বলতে চাই না। এবং না অনেক রকম কথা থাকতে পারে, কিন্তু আপনাকে তো প্রমাণ দিতে হয়। জিল্লুর ভূমিকা না, প্রমাণ তো জিল্লুর আপনিও তো কোটি কোটি, আপনি ক্যাশিয়ার হয়েছেন না কি, কারখানা ক্যাশিয়ার হয়েছেন, আমি 1000 কোটি টাকার মালিক। আমি পলিটিক্স করি না, না আমরা পলিটিক্স করি না, রাষ্ট্রীয় পদ আমরা সরকারি পদে নেই, এবং আমার ওরকম কোনো, আমি আর আপনি সরকারি পদে নাই, তারপরও নাকি আমরা 1000 কোটি টাকার মালিক হয়েছি, আমি প্রতিবাদ করি না, ভিত্তিহীন কথা। তো ওদের সম্পর্কে যে কথাগুলো বলা হয় এটা ভিত্তিহীন না, আমি বুঝবো কিভাবে? ওদের তো অনেকে মানে সেটা দৃশ্যমান অনেক কিছু। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যেটা বলেছেন, অবশ্যই তাদের প্রতি আপনার 100 গাড়ি নিয়ে প্রোগ্রাম, যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা সবটাই আছে। কিন্তু 71-কে যেভাবে আওয়ামী লীগ ব্যক্তিকরণ, পারিবারিকীকরণ, দলীয়করণ করেছে, এই পুরো আন্দোলনটাকে বড় হয় না যে কয়েকজন মাত্র গুটি কয়েক তারা তাদের করে ফেলেছে। ইভেন আমরা যখন বলছি যে ছাত্ররা তারা কি সারা দেশে 3 কোটি ছাত্রের প্রতিনিধিত্ব করে, কিংবা তারা কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকলের প্রতিনিধিত্ব করে? সকল সমন্বয় কি এখন একসঙ্গে আছে? প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে তাদের সঙ্গে, মেয়েরা তাদের সঙ্গে সবাইকে আছে, জি মাদ্রাসা আছে নাকি সন্দেহ আছে। আপনি এই প্রশ্ন তুলতে পারেন জিল্লুর, এটা তুলতে পারেন, ভ্যালিড প্রশ্ন সমাজে থাকা উচিত। আমি আপনাকে একটা জিনিস বলি, আমরা শেখ হাসিনার আমলে 2টা জিনিস খুব ঘৃণা করতাম। একটা হচ্ছে মালিকানার রাজনীতি, যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম তাদের পৈতৃক সম্পত্তি, এটা ছিল জনযুদ্ধ, কিন্তু এটা বানায় ফেলছে শেখ পরিবারের যুদ্ধ। যেহেতু শেখ পরিবার কেউ যুদ্ধে অংশ নিচ্ছে নাকি, মানে শেখ কামালও সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে, এটা প্রশ্ন থাকতে পারে। আরেকটা হচ্ছে ট্যাগ দেওয়ার রাজনীতি। এখন ধরেন এই মালিকানার রাজনীতি, ট্যাগ দেওয়ার রাজনীতি, এটা ছাত্র সংগঠনের কারো মধ্যে আছে নাকি এই প্রশ্ন আপনি তুলতে পারেন। একই সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যেও কারো আছে নাকি আপনি তুলতে পারেন। বিএনপি জামাতের মধ্যেও এই প্রবণতা আছে নাকি এটা আপনি তুলতে পারেন। এখন ধরেন আমরা ছাত্রদেরকে বেশি ভালোবাসি, বেশি স্নেহ করি, আমরা ওদের থেকে খুব পারফেক্ট আচরণ আশা করি। কিন্তু জিল্লুর একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনার যখন 25-26 বছর ছিল, কত ভুল আমরা করতাম না? আপনি হয়তো করতেন না, আমি করতাম, আরো বেশি ভুল করতাম। তো ওরা তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসছে, শিখছে, জানার চেষ্টা করছে। আজকে আপনি দেখেন সার্জিস যে 100টা গাড়ি নিয়ে মিছিল প্রোগ্রামটা করেছে, তাসনিম যারা প্রশ্ন তুলেছে ফেসবুক এটা নিয়ে, সার্জিস তুমি ব্যাখ্যা করো, এই চর্চা কি আমাদের প্রচলিত রাজনৈতিক দলে ছিল জিল্লুর? ছিল না তো। আমাদের অনেক এক্সপেকটেশন, অনেক ভালোবাসা দেখে আমরা খুব কষ্ট পাই, প্রশ্ন করি। কিন্তু আপনি পজিটিভ জিনিসটাও দেখেন, হাসনাত যে এই কথাটা বলেছে আর্মি চিফের সাথে মিটিং নিয়ে, তাদের দলের ভিতরে 3টা মানুষ সেটা প্রতিবাদ করেছে। এই চর্চাটাও কি আমাদের মধ্যে ছিল? তো আমরা একটু সময় দেই, দেখি না তারা ভুল করতে করতে হোঁচট খেতে শিখে নাকি। তবে আপনার সাথে আমি একটা একমত, এই যে আপনার মালিকানা রাজনীতি শুরু, কোনো লেখকেরও দেখবেন মানে এমনভাবে লিখে, মানে আমি গণ অভ্যুত্থানে যতগুলা লেখাটেখা পড়লাম, ইনক্লুডিং আসিফ মাহমুদের বই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে অসীম রোল রেখেছিল, যেভাবে রাস্তায় আমরা দরবারের দিন আমরা রাস্তায় থেকেছি রীতিমতো, উল্লেখও নাই। কিন্তু এটা কি সে ডেলিভারেটলি করেছে? সে তার চোখ দিয়ে যেটুকু দেখছি সেটা করছে, কারণ আমাদের সাথে তাদের ইন্টারেকশন ছিল না। ফলে কোনটা ডেলিভারেট না সেটা আমরা জানি না। কিন্তু আমি মনে করি জেনারেলি জিল্লুর এইসব মালিকানার রাজনীতি আর ট্যাগ দেওয়ার রাজনীতি, এটার থেকে যদি আমরা বেরোতে না পারি, তার মানে হচ্ছে আমরা শেখ হাসিনার বর্ষতা এখন স্বীকার করি।